আমি একটি চাদর বিছিয়ে নিলাম যাতে বিছানা নোংরা না হয়। আর চিন্তা করো না, তোমার ব্যথা হবে না। আমি কলে হাত ধোবার সময় খেয়াল করলাম রিনামা বাথরুমে যাচ্ছেন। রিনাকে বললাম, রিনা, আর একটা পরীক্ষা করা বাকি আছে। এই বলেই আমি বাথরুমে চলে গেলাম। বাথরুমটা পুরো অন্ধকার, কোনো আলো নেই। আমি রিনামাকে বললাম, এখানে তো কিছু দেখা যাবে না, তাই ঘরের টর্চ জ্বালিয়ে করতে হবে। আমার নাম অরুল। আমি আমাদের শহর নদিয়াপাড়াকে প্রথম ডাক্তারিতে চান্স পাই, তাই নদিয়াপাড়ার লোক আমাকে নিয়ে খুব গর্বিত। ঘটনাটা তখনকার, যেবার আমি প্রথম গরমের ছুটিতে বাড়িতে আসি। সকাল সন্ধ্যা নদিয়াপাড়ার লোক নানা রোগ নিয়ে আমার কাছে চলে আসে, কারণ তারা ভাবে আমি ডাক্তার হয়ে গেছি। আর আমিও তাদের নিরাশ করি না, কারণ তারা আমায় খুব ভালোবাসে। তবে তাদের বেশিরভাগই জ্বর সর্দি নিয়ে আসে, তাই আমি তাদের কিছু ওষুধ দিয়ে দেই, যাতে তারাও খুশি হয়। এই রকমভাবে আমার ছুটির দিনগুলি বেশ ভালোই কাটছিল। তারই মধ্যে একদিন খবর এলো আমার দিদিমার খুব শরীর খারাপ। মা আর বাবাকে যেতে হবে। বোনেরও স্কুল ছুটি, তাই সেও যাবে। তাই বাড়িতে রয়ে গেলাম একা। আমি কিন্তু আমার খাবার ব্যবস্থা কী হবে তা নিয়ে মা পড়ে গেলেন ভীষণ চিন্তায়। তখনই মুশকিল আসান হয়ে দেখা দিলেন আমাদের পাশের বাড়ির রিনামা, যিনি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন। তিনি মাকে বললেন, দিদি, অরুণ তো আমার ছেলের মতো, তোমরা ওকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ও আমাদের বাড়িতেই খাবে। তাই মায়ের আর কোনো চিন্তা রইল না। পরদিন সকালবেলা মা, বাবা ও বোন রওনা দিলেন দিদিমার বাড়ির উদ্দেশ্যে। তাই সকাল থেকে বাড়ি ফাঁকা। এরই মাঝে কয়েকজন এসেছিল ওষুধ নিতে। তারপর আর কোনো কাজ না থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙল রিনামার ডাকে। "কী রে অরুণ, খেতে হবে না? দুপুর হয়ে গেছে, যা স্নান সেরে তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আয়।" আমিও তাড়াতাড়ি স্নান সেরে রিনামদের বাড়ি গিয়ে দেখি তিনি দুইজনের জন্য খাবার বেড়ে বসে আছেন। এখানে বলে রাখা ভালো যে রিনামা বাড়িতে একাই থাকেন। রিনা বাবা শহরে চাকরি করেন, আর তাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। রিনামা একটু মোটা ধরনের মহিলা, গায়ের রং একটু চাপা, কিন্তু মুখটা খুব সুন্দর। বাড়িতে হালকা শাড়ি আর ম্যাক্সি পরে থাকেন। ম্যাক্সিতে রিনাতে বেশি সুন্দর লাগে। ঢিলেঢালা ম্যাক্সিতে রিনার সৌন্দর্য পাড়ার সবার মন কাড়ে। আমি যেতেই রিনামা বললেন, তাড়াতাড়ি খেতে বসে পড়। আমারও খুব খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম। খাবার শেষ করে দুজনে একসাথে কল পড়ে যাই। আমি হাত ধুতে আর রিনামা বাসন মাজতে। তখন খেয়াল করলাম রিনামা ঠিকমতো বসতে পারছে না। আমি ব্যাপারটা খাবার সময়ও খেয়াল করেছিলাম। দেখে মনে হলো যেন ওনার বসতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি আর কিছু বললাম না। হাত ধুয়ে সোজা চলে এলাম ঘরে। ভাবলাম এখন আর বাড়ি গিয়ে কাজ নেই, এখানে রিনামার সাথে বসে দুপুরটা কাটিয়ে দেব। কিছু সময় পরে রিনামা ঘরে আসলেন হাতে পানের সাজি নিয়ে। বাঙালি মহিলাদের ভাত খাওয়ার পর পান খাওয়াটা যেন একটা নিয়ম। ওইদিকে রিনামার নিচে বসে পান সাজাতে লাগলেন, আর আমি খাটে বসে তাকে দেখছিলাম, আর তার সাথে গল্প করতে লাগলাম নানা কথা নিয়ে। তখনও দেখলাম রিনামা একটু অন্যরকম হয়ে বসে রয়েছেন, যেন সহজভাবে বসতে পারছেন না। ওইবার আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করে বসলাম, রিনামা, তোমার কি হয়েছে? আসার পর থেকে খেয়াল করছি তুমি ঠিকমতো বসতে পারছো না। মনে হচ্ছে তোমার বসতে খুব কষ্ট হচ্ছে। রিনামা বললেন, রে অরুণ, ওই রকম কিছু না, আসলে বয়স হয়েছে, তাই না। রিনামা, ব্যাপারটা অত সহজ না। আমি এবার নাছোড় বাঁধা, না, সত্যি করে বল কি হয়েছে তোমার। রিনামা এইবার আমার চাপের কাছে হার মানলেন। কি বলবো তোকে, প্রায় 2 মাস ধরে তলপিঠে খুব ব্যথা, বসলে উঠতে পারি না। আমি রিনামার কথা শুনে কেমন যেন মনে মনে উৎসাহী হয়ে গেলাম। ভাবলাম ব্যাপারটা এগিয়ে নিয়ে যাই, দেখি কি হয়। জিজ্ঞাসা করলাম, তাহলে ডাক্তার দেখাওনি কেন? তো রিনা বাবাকে বলেছিলাম, কিন্তু তার তো আর সময় হয় না। বুঝলাম রিনা বাবার প্রতি অভিমান আছে মনে মনে। ভাবলাম দেখি কিছু কাজ হয় নাকি। কোথায় ব্যথা বলতে রিনামার তলপেটের দিকে দেখালেন। আমি বললাম পরীক্ষা করে দেখতে হবে কি হয়েছে। রিনামাই তো অস্বস্তিতে পড়ে গেলেন, কিন্তু আমাকে থামতে বলতে পারছেন না। ব্যথার জন্য আবার আমার সাথে খোলামেলাভাবে কথাও বলতে পারছেন না।
লজ্জার সম্মানের কারণে। আমি পর্যবেক্ষণ করে অনেক কিছু দেখতে পেলাম। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকেই আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। এই সময় যা যা দেখেছি তা দেখার পর মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ভাবলাম রিনার রোগের চিকিৎসা আমারই করতে হবে। আমার কাছে একটা যন্ত্র আছে যেটা দিয়ে রিনা সরাসরি চিকিৎসা করাতে রাজি নাও হতে পারে। তাই আমি একটা পরিকল্পনা করতে লাগলাম। ওইদিকে বিকেল হয়ে যাচ্ছিল, তাই ওই দিনের মতো কাজ শেষ করে রিনামাকে বললাম, তোমার রোগটা আমার ভালো ঠেকছে না। অনেক দিন যত্ন না নেওয়ার কারণে জটিল হয়ে গেছে। আমি কয়েকটা ওষুধ দিচ্ছি, 2 দিন দেখো, যদি না সারে তবে ছোট্ট অপারেশন করতে হবে। রিনামা আমার অপারেশনের কথা শুনে রিনা উঠে বসে পড়লেন আর বললেন, কি বলছিস অরুণ, অপারেশন? যা শুনে তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। তখন আমি তাকে বুঝিয়ে বললাম, রিনামা, ভয়ের কিচ্ছু নেই, ছোট্ট অপারেশন, তা আমি এখনই করতে পারবো। আর ওষুধ তো দিলাম, যদি তাতে ঠিক হয়ে যায় তাহলে ওটার কোনো দরকার নেই, কিন্তু রোগটা আর ফেলে রাখা যাবে না। এমনিই দেরির কারণে অনেক জটিল হয়ে গেছে, আর দেরি করলে সারানো মুশকিল হয়ে যাবে। কথা শেষ করে দুজনে উঠে পড়লাম। রিনামা নিজেকে গুছিয়ে নিলেন, তারপর একসাথে কল পরে রওনা দিলাম। আমি কলে হাত ধোবার সময় খেয়াল করলাম রিনামা বাথরুমে যাচ্ছেন। রিনাকে বললাম, রিনা, আর একটা পরীক্ষা করা বাকি আছে। এই বলেই আমি বাথরুমে চলে গেলাম। বাথরুমটা পুরো অন্ধকার, কোনো আলো নেই। আমি রিনামাকে বললাম, এখানে তো কিছুই দেখা যাবে না, তাই ঘরে টর্চ আছে? তিনি প্রত্যুত্তরে শুধু হ্যাঁ বললেন। কোথায় বলতে তিনি সেটা ঘরের টেবিলের উপরে আছে জানালেন। আমি দৌড়ে গিয়ে টর্চ নিয়ে এলাম। রিনাকে বসতে বলে আমি টর্চ দিয়ে পরীক্ষা করলাম। শেষবারের মতো হাত দিয়ে ভালো করে পরীক্ষা করে অনেক কিছু বুঝতে পারলাম। এরপর হাত ধুয়ে রাতে খেতে আসার সময় ওষুধ নিয়ে আসব বলে বাড়ি চলে আসলাম। আগের দিন বিকেলবেলা রিনামার রোগ পরীক্ষার নাম করে অনেক কাজ করেছি, কিন্তু আমার মন চাইছে রিনামাকে ভালো করে একটা ট্রিটমেন্ট দিতে হবে। রাতে তাদের বাড়ি খেতে গিয়ে আমি পূর্ব কথা মতো তাকে কয়েকটা ওষুধ দিয়ে আসি। আসলে সেগুলো ছিল হজমের ওষুধ, যা দিয়ে তার ব্যথা তো আমার কোনো কারণ ছিল না, যাতে পরের দিন আমার প্ল্যান অনুযায়ী অপারেশনের বাহানায় রিনামাকে চিকিৎসা দিতে পারি। পরদিন সকালের দিকে গিয়ে একবার তাকে জিজ্ঞাসা করে আসি তার ব্যথা কমেছে কিনা। আমার প্ল্যান মতো তো তিনি উত্তর দিলেন না, তার ব্যথা কমেনি। ওই দিকে আমি মনে মনে খুশি হয়ে কিন্তু মুখ বেজার করে রিনামাকে জানালাম, আজ সারাদিন ওষুধটা খেয়ে দেখো, যদি ব্যথা কমে তবে ঠিক আছে, না হলে কাল অপারেশন করতেই হবে। এই কথা বলে চলে এলাম। ওইদিকে আজ সারা দিন আমি বাড়িতে একা। তিনি ঠিকই বলছেন, কিন্তু এখন আর কি করা যাবে? তবে এর ফল হলো এই যে মা কবিতা দিদির কাছে জিজ্ঞেস করলেন কোন হাসপাতালে নিয়ে যাব। মনীষা ভাবি আসার পর থেকে কবিতা দিদির আনাগোনা একটু বেড়ে গিয়েছিল। তিনি প্রায়ই ভাবির সঙ্গে বসে কি যেন আলাপ করতেন, আর আমি দূর থেকে শুধু দেখতাম। বোধহয় মেয়েদের ব্যাপার ছিল, তাই আমি কখনো মাঝে পড়িনি। কয়েকদিন পর এক সন্ধ্যায় ভাবি আমাকে বলে, রোহিত, আমাকে একটু আমার বাপের বাড়ি নিয়ে যা, কিছু জিনিস আনতে হবে। আমি অবাক হলাম। ভাবির শরীর ভালো ছিল না, এমন অবস্থায় এত দূর যাওয়ার কি দরকার? তবু ভাবলাম হয়তো কোনো জরুরি জিনিস লাগবে। তারপর ভাবি আমার সঙ্গে তার বাপের বাড়ি গেলেন, আর ফিরার সময় একটা বড় কালো ঝোলা নিয়ে এলেন। পরের বার কবিতা দিদি যখন আমাদের বাড়িতে এলেন, ভাবি তাকে বললেন, আপনার কথা মতো আমি সবকিছু মাকে এনে দিয়েছি। আপনি যদি আমার চোখ না খুলে দিতেন, আমি বুঝতেই পারতাম না যে আমি কত বড় ভুল করেছি। কবিতা দিদি ভাবিকে আদর করে জড়িয়ে ধরে বললেন, তোমরাই আমার আপনজন। এখন আমার আত্মীয়তার মর্ম বুঝতে পেরেছি। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি একদম একা হয়ে গিয়েছি। কবিতা দিদি আমার সাহায্যের জন্য আসতেন, কিন্তু প্রতিবারই যেন একটা এহসানের ভার রেখে যেতেন। তিনি বললেন, আমি তো একদম একা হয়ে গিয়েছি। এই বলতে বলতে তার চোখে পানি চলে এলো। ভাবি তাড়াতাড়ি তাকে কাছে টেনে নিয়ে বললেন, আপনি একদম একা নন, এখন থেকে আমাদের বড় বোন। তারপর দুজনে হেসে গল্প শুরু করলেন। কবিতা দিদি এখন প্রতিদিন আমাদের বাড়িতে আসতে লাগলেন। যেদিন ভাবির শরীরটা খুব খারাপ হলো, আমরা বিশেষ করে তাকে ডেকে বললাম, ভাবিকে যে কোনো সময় হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। রোহিতের কিছু লাগলে আমি ওকে বলে দেব, ও আপনাকে জানিয়ে দেবে। কবিতা দিদি হেসে বললেন, ভাবি, এখন আর চিন্তা কিসের?
আমি নিজে রান্না করে রোহিতকে খাওয়াবো, আপনাকে কষ্ট করতে হবে না। এটা শুনে মায়ের মনে শান্তি এলো, আর রাতটা এভাবেই কেটে গেল। মা ভাবিকে হাসপাতালে নিয়ে যাননি। সকালে আমি কোনো কাজে বাইরে বেরিয়েছিলাম, তখন দেখলাম কবিতা দিদির দেওর তার দরজায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সে ভেতরেও ঢুকে গেল। আমার মাথায় এলো না, এই কেমন দেওর যে সাহায্য করে আবার এহসানও জাহির করে। কয়েকবার কবিতা দিদির মুখে তার দেওরের কথা শুনেছি, আর আমার সে একদম পছন্দ ছিল না। একদিন খেলনা দোকানে দাঁড়িয়েছিলাম, দোকানদার জিনিস দিতে দিতে বলল, কবিতা তো অদ্ভুত মেয়ে মানুষ, মনে হয় প্রতিদিন তার বাড়িতে লোক আসে, জানি না কি সম্পর্ক। তার কথায় আমার রাগ উঠে এলো। আমি বললাম, ও তার দেওর, খরচের জন্য আসে। দোকানদার আমার কথা শুনে জোরে হেসে বলল, বাহ, ভাইয়ের তো মজাই মজা, যুবতী ভাবির বাড়িতে খরচ দিতে আসে। দোকানদারের কথায় আমার রাগে গা জ্বলে উঠল, কিন্তু চুপচাপ সেখান থেকে ফিরে এলাম। বাড়ি পৌঁছে শুনলাম ভাবির শরীর আরও খারাপ হয়েছে, মা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। মা অনেক জিনিস বেঁধে ফেলেছিলেন আর আমাকে রিকশা নাকতে বললেন। রিকশা আনতে বেরোতেই দেখলাম কবিতা দিদির দেওর ফিরে যাচ্ছে। কবিতা দরজায় দাঁড়িয়েছিল, শুধু লাল রঙের জোড়ায় তাকে অপরূপ সুন্দর লাগছিল। তার চুলগুলো খোলা আর সেখান থেকে পানি ঝরছিল। এক মুহূর্তের জন্য আমি থমকে গেলাম, কিন্তু তারপরেই ভাবির শরীরের কথা মনে পড়ল। আমি তাকে সবটা জানিয়ে দিলাম। তিনি তাড়াতাড়ি আমাদের বাড়ির দিকে এগিয়ে গেলেন। আমি রিকশা নিয়ে ফিরতেই দেখলাম মা আর কবিতা মিলে ভাবিকে রিকশায় তুলছেন। তারপর মা ৩-৪ দিনের জন্য হাসপাতালে চলে গেলেন। কবিতা দিদি তার বাড়িতে ফিরে গেলেন। আমি আরাম করে বাড়িতে বসলাম, কারণ এখন আমি পুরোপুরি একা। কিন্তু কয়েক ঘন্টা পরেই কবিতা দিদি আবার আমাদের বাড়িতে চলে এলেন। সেই একই লাল জোড়া পরা, চুল খোলা, তাকে অসম্ভব সুন্দর লাগছিল। এই প্রথমবার আমরা দুজন একা মুখোমুখি হলাম। তার হাতে ছিল দুধের গ্লাস। গত ১ মাস ধরে আমি এই দুধ খাচ্ছি। আমি তাড়াতাড়ি দুধটা খেয়ে ফেললাম। তারপর তার ইচ্ছে মতো তাকে আমার শোবার ঘরে নিয়ে গেলাম। কিন্তু বিছানায় শুতেই কবিতা দিদি আমার পায়ের কাছে বসে পড়লেন আর বললেন, আমার ভালোবাসার ধরনটা দেখো। তারই আচরণ আমাকে মুগ্ধ করে ফেলেছিল। এর মেঝে কবিতা দিদি তার ওড়না তুলে আমার দুটো পা বেঁধে ফেললেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি করছেন?